একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থেই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়া তদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আজ আমাদের সাথে যুক্ত হবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার। তার সাথে আলাপে যাবার আগে আমরা দেখে নেব একটা প্রতিবেদন। জাকসু নির্বাচনে ভোট জালের অভিযোগে ছাত্রদল ও শিবিরের ত্রিমুখী সংঘর্ষে শিবির প্রার্থী মাজহারুল সহ আহত শতাধিক, এই শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল এটা ছিল গুজব। ওদিকে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যকে ফ্রান্স পুলিশ আটক করেছে এমন দাবিতে যমুনা টেলিভিশনের লোগো সম্বলিত একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ফ্যাক্ট চেক করে জানা যায় এটিও ছিল অপতথ্য। দর্শক, চলুন এমনই কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই। জাকসু নির্বাচনে ভোট জালের অভিযোগে ছাত্রদল ও শিবিরের ত্রিমুখী সংঘর্ষে শিবির প্রার্থী মাজহারুল সহ আহত শতাধিক, এই শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় প্রকৃতপক্ষে জাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা বিরাজ করলেও এরূপ কোনো ঘটনা ঘটেনি। এছাড়া কথিত সংবাদের ভিডিওটিতে সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের সংবাদ ফুটেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২ সালে হওয়া ছাত্রলীগ ও ছাত্র দলের সংঘর্ষের ফুটেজ সংযুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। অপরদিকে গুজব ছড়ানোর অপরাধে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যকে ফ্রান্সের পুলিশ আটক করেছে দাবিতে যমুনা টেলিভিশনের লোগো সম্বলিত একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ফ্যাক্ট চেক করে জানা যায় এটিই ছিল গুজব। যমুনা টেলিভিশনের ফটো কার্ডের ডিজাইন ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নকল করে পিনাকি ভট্টাচার্যের আটক হওয়ার দাবিতে প্রচারিত ভুয়া এই ফটো কার্ডটি তৈরি করা হয়েছে। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রাজধানীতে বিক্ষোভ, এমন শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। পরে অনুসন্ধানে জানা যায় সাম্প্রতিক সময়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রাজধানীতে কোনো বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়নি, বরং ২০২৪ সালের জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোটা আন্দোলন বিরোধী মিছিলের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। এখানেই শেষ নয়, এবার নাকি নামাজরত অবস্থায় মসজিদের ইমামকে ছুরিকাঘাত, এই দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়, প্রকৃতপক্ষে ইন্দোনেশিয়ার পুরনো ভিডিওকে বাংলাদেশের দাবিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা গেল পুরনো ভিডিও নতুন শিরোনাম দিয়ে সাম্প্রতিক বলে প্রচার করা হচ্ছে। ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। ফেসবুকের পাশাপাশি একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। রুবাইয়া তদিতি, ৭১। দর্শক, আগেই জানিয়েছি আজ আমাদের সাথে যুক্ত থাকছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার। আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি তার সাথে। স্বাগত জানাচ্ছি আপনাকে ৭১-এ। আমরা কিছু প্রতিবেদনে কিছু রিউমার দেখছিলাম, এর বাইরেও আসলে নানান ধরনের রিউমার প্রতিদিনই দেখা যায়। বিশেষ করে এখন এই যে নির্বাচনের আগের এই সময়টা, বা যদি আমরা বলি বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যখন নির্বাচন হচ্ছে, ছাত্রদের হল সংসদ থেকে শুরু করে কেন্দ্রীয় নির্বাচন, এই বিষয়গুলো বারবার কিন্তু বিভিন্ন অপতথ্যের মধ্যে উঠে আসছে, যেটা রাজনৈতিকভাবে মানুষকে বিভ্রান্ত করা, রাজনীতির মাঠকে গরম করা, এরকম নানান কারণ এর পেছনে থাকতেই পারে। সেক্ষেত্রে যখন কোনো নির্দিষ্ট দল কিংবা কোনো নেতা, কোনো ব্যক্তিকে টার্গেট করে যদি এই ধরনের অপতথ্য ছড়ানো হয়, তাহলে সেই দলটি, সংগঠনটি বা সেই ব্যক্তি কি ধরনের আইনি পদক্ষেপ নিতে পারে? শুধুমাত্র যে বাংলাদেশের সমস্যা তা না, এটা সারা বিশ্বেই বর্তমানে এই সমস্যাটা দেখা যাচ্ছে। বিশেষত নির্বাচনের আগে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের ছড়ানোর মাত্রা অনেক বেশি। কারণ ইতিমধ্যে কয়েকটি দেশে দেখা গিয়েছে যে নির্বাচনের আগে এই ধরনের অপতথ্য অথবা মিথ্যা তথ্য ছড়ালে
সেটা এক ধরনের পলিটিক্যাল অ্যাডভান্টেজ বিভিন্ন গোষ্ঠী নিতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006-এর যেটা, সেখানে 46 ধারা আছে। সেখানে সেই ধারা অনুসারে যদি বিটিআরসি যদি মনে করে যে কোনো ধরনের তথ্য অথবা সংবাদ অথবা এই ধরনের কোনো কন্টেন্ট রাষ্ট্রীয় কোনো নিরাপত্তার জন্য হুমকি অথবা সহিংসতা সৃষ্টি করবে, সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করবে, তাহলে সেই ধরনের কন্টেন্ট অপসারণের জন্য নির্দেশ দিতে পারে। কিন্তু এখানে একটি সমস্যা আছে, সেটা হচ্ছে বিটিআরসি বাংলাদেশে রেজিস্টার্ড কোনো মিডিয়া অথবা কোনো কন্টেন্ট ক্রিয়েটর অথবা কোনো কোম্পানিকে নির্দেশ দিলে সেটা তারা মানতে বাধ্য। কিন্তু সেটা যদি এমন কোনো প্ল্যাটফর্ম হয় যেটা বিদেশে রেজিস্টার্ড, যেমন ধরেন ফেসবুক অথবা ইউটিউব, তারা কিন্তু বাংলাদেশে রেজিস্টার্ড কোনো কোম্পানি না। তো তাদেরকে আসলে বিটিআরসি নির্দেশ প্রদান করলেও তারা সেটা মানতে বাধ্য না। বিটিআরসি যেটা করতে পারে যে আমাদের যে আইএসপিএবি যারা আছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে, তাদের যে সংগঠন আছে, তারপরে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে যারা আছে, তাদেরকে বলতে পারে যে এই পার্টিকুলার কোনো কন্টেন্ট সেগুলোকে ব্লক করার জন্য। কিন্তু আসলে সেটাও কোনো কার্যকর সমাধান না, কারণ বর্তমানে ভিপিএন সহ আরও নানা ধরনের প্রযুক্তি আছে যেটার মাধ্যমে চাইলে কিন্তু আমরা এই ব্লকগুলো বাইপাস করে দেখতে পারি। তো মোটা দাগে যেটা হচ্ছে যে আমাদের দেশে আমি যদি এখন বলি, সাইবার স্পেস সংক্রান্ত আইন হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন। এটা ছাড়া অন্য কোনো আইন নেই যেটা দ্বারা আমরা এটাকে এই কোনো ধরনের আইনি প্রক্রিয়া নিতে পারি। এর বাইরে সেটা হচ্ছে আপনার পেনাল কোড, দণ্ডবিধির মধ্যে যেটা আছে যে আপনার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার জন্য যদি হয়, তাহলে সেই গ্রাউন্ডে আপনি কোনো ধরনের মামলা করতে পারেন অথবা মানহানির মামলা করা যেতে পারে। কিন্তু সরাসরি ফেক নিউজ হিসেবে আসলে মামলা করার সুযোগ নেই, কারণ সেই ধরনের কোনো সংজ্ঞা আপনার কিন্তু দণ্ডবিধিতে নেই। তো এখানে আমাদের একটি আইনি জটিলতা আছে। অর্থাৎ এটিকে প্রপার যদি আইনের আওতায় আনতে হয়, তাহলে আইনেও কিছু পরিবর্তন পরিমার্জন প্রয়োজন হবে। আরেকটা বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে, আমরা অনেক সময়ই দেখছি যারা চিহ্নিত হচ্ছে, মানে যে ষড়যন্ত্রের অংশ হিসেবে যারা ছড়াচ্ছে বিভিন্ন অপতথ্য বা কোনো নির্দিষ্ট আইডিগুলো থেকে বারবার ছড়ানোর চেষ্টা হচ্ছে বিভিন্ন অপতথ্যগুলো, অনেক সময় চিহ্নিত হচ্ছে যে তারা এই আইডি যিনি ব্যবহার করছেন তিনি দেশের বাইরে বসবাস করছেন। তাদের ক্ষেত্রে আইন তাহলে কোনোভাবেই কি আর প্রয়োগ করার উপায় থাকছে? সেখানে একটা বিষয় করা যেতে পারে, যদি ওই দেশের সাথে বাংলাদেশের সরকারের কোনো ধরনের চুক্তি থাকে, তাহলে সেই চুক্তির আলোকে হয় আপনার তার বিরুদ্ধে কোনো এক ধরনের লিগ্যাল প্রসেস, যেটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মাধ্যমে যেতে পারে। আর যদি না থাকে, তাহলে যেটা হতে পারে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কোর্টের কোনো একটা অর্ডার তাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছিয়ে তাদেরকে অনুরোধ করা যাতে এই বিষয়ে তাদের দেশে কোনো ধরনের আইনি পদক্ষেপ যাতে নেওয়া হয়। এটা আসলে নির্ভর করবে তাদের গুডউইলের ওপর। সাধারণত সভ্য জাতি হলে, ইউরোপের বিভিন্ন দেশ হলে তারা এই বিষয়ে আপনার ব্যবস্থা নেয়। আর আমরা যদি বন্দি বিনিময় চাই, সেটা আসলে মানে জটিল বিষয়, কারণ কোনো দেশের সাথে আপনার সুনির্দিষ্ট বন্দি বিনিময় চুক্তি না থাকলে আসলে অপরাধীকে সেই দেশ থেকে আমাদের দেশে আনাটা সম্ভব নয়। আচ্ছা, এখানে জটিলতা আরও একটা জায়গায় আছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার যারা করছেন তারা সবাই সচেতন নন, সবাই শিক্ষিত নন। তো অনেক সময় দেখা যায় যে বিশ্বাস করে কোনো একটা মতামতের সাথে আমার হয়তো মিললো, কিংবা আমি সেটা সমালোচনা করতে চাচ্ছি, আমি আমার মতো করে একটা ক্যাপশন দিয়ে সেটা শেয়ার করে বসে থাকলাম। সেই ক্ষেত্রে যে শেয়ার করছে সে কি আসলে বিভ্রান্ত হয়ে শেয়ার করছে, নাকি সেও এই প্রোপাগান্ডার একটা অংশ? এটা বোঝার কি আসলে কোনো উপায় আছে? আসলে একটা বিখ্যাত উক্তি আছে যে ইফ ইট ইজ ফ্রি দেন ইউ আর দ্য প্রোডাক্ট। মানে কোনো একটা বিষয়ে কোনো জিনিস যদি আমাদেরকে ফ্রি দেওয়া হচ্ছে, তাহলে এটা প্রথমে নিজেকে জিজ্ঞেস করতে হবে তাহলে কি আমি কি সেটার কোনো টুল কিনা এক্সপেরিমেন্টের। আর অনলাইনের ক্ষেত্রে এটা আরও বেশি প্রযোজ্য, কারণ এই যে এই সকল প্ল্যাটফর্ম, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, আমরা কেন ফ্রিতে ব্যবহার করতে পারছি? কারণ তারা আমাদের ব্যক্তিগত ডেটাগুলো পাচ্ছে এবং এগুলো নিয়ে তারা নানা ধরনের বিজনেস করছে। এটা নানা ধরনের বিজনেস হতে পারে, এটা বিভিন্ন থার্ড পার্টির কাছে আপনার তথ্য সাপ্লাই করা, এটা হতে পারে তাদের নিজস্ব ব্যবসায়িক কোনো কার্যক্রমের অংশ হতে পারে। যেটাই হোক না কেন, আমার ব্যক্তিগত যেই ডেটা আছে সেটার এক ধরনের মূল্য আছে, এবং সেটা শুধুমাত্র টাকার অঙ্কে মূল্য না, সেটার সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন ধরনের
মূল্য আছে। এই ক্ষেত্রে আসলে ডিজিটাল লিটারেসি, ডিজিটাল সাক্ষরতা খুব গুরুত্বপূর্ণ। যতক্ষণ না পর্যন্ত জনগণের মধ্যে ডিজিটাল সাক্ষরতা তৈরি না হচ্ছে, আসলে একজন ব্যক্তির পক্ষে এটা আসলে বোঝাটা সম্ভব নয় সে কি একটা প্রোপাগান্ডা অথবা ফেক নিউজের টুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে টেকনোলজি আমরা যখন ব্যবহার করি, টেকনোলজি ব্যবহার করার মাধ্যমেও কিন্তু মানুষের আচরণগত মানে পরিবর্তন কিন্তু ঘটে থাকে। এটা ইতিমধ্যে সারা বিশ্বে বিশেষজ্ঞরা স্বীকার করে নিয়েছেন। আমি ফিজিক্যাল স্পেসে আপনার সাথে আমি যে ধরনের ব্যবহার করছি, সাইবার স্পেসে এসে হয়তো আমার ব্যবহারের ধরন পাল্টে যেতে পারে। একটা খুব আপনার ফিজিক্যাল স্পেসে কি বলবো যে শাই ফিল করা, মানে চুপচাপ থাকা একজন ব্যক্তি অনলাইন স্পেসে এসে একটা অ্যানোনিমাস অ্যাকাউন্ট দিয়ে হয়তো অনেক সপ্রতিভ হয়ে যেতে পারে, না ধরনের অপকর্ম করে বেড়াতে পারে। তো সাইবার স্পেসের এই আচরণগত পরিবর্তন হওয়ার কারণেও নতুন মাত্রার নানা ধরনের সাইবার ক্রাইম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যে লিটারেসির কথা আপনি বললেন, যে সচেতনতার কথা আপনি বললেন, সেটা অনেক বড় আকারে এবং অনেক বেশি গুরুত্ব সহকারে শুরু করে দেওয়ার সময় ইতিমধ্যেই চলে এসেছে। আপনাকে অনেক ধন্যবাদ আজ আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। বেশ কিছু বিষয়ে আপনার মন্তব্য জেনে নিচ্ছিলাম আমরা।